প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার। পাইপলাইনে আরও ডিজেল আমদানি নিয়ে আলোচনা, বদলায়নি পাম্পে দীর্ঘ লাইনের চিত্র। খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5.5 লাখ কোটি টাকায়। সবচেয়ে বেশি এসালম বেক্সিমকোর সুদহার কমানো এবং ডলারের দামে স্থিতিশীলতা চান ব্যবসায়ীরা। আমাদের যে এক্সচেঞ্জ রেট ডলারের সাথে সেটা আরো কিভাবে স্থিতিশীল রাখা যায়। যদি এটার উপর চাপটা কম আসে তাহলে আমরা ইডিএফটা ওখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। প্রতিদিনই বড় হচ্ছে হামে মৃত্যুর মিছিল। নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটে আসছে আক্রান্তরা। উপসর্গ দেখা দিলে হাসপাতালে নেয়ার পরামর্শ। বাচ্চা আপনার আছে ডাক্তার বললো খামা আছে, ঠান্ডা, কাশ, নিউমোনিয়া। আমার অবস্থাটা একটু খারাপ, জ্বর এখনো ছাড়তেছে না। আজকে 6-7 দিন হয়ে গেছে জ্বর। ফ্যাসিবাদের বিরুদ্ধে আবারও অতীতের মতো মূল্য দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। সংরক্ষিত আরও 13 আসন পাচ্ছে দলটি, বিএনপির কোটা 36, জানাল ইসি। সরকারের প্রথম একনেক সভায় 7 প্রকল্প পাস। বিগত আমলের 1300 প্রকল্পের যৌক্তিকতা মূল্যায়নে কমিটি গঠন। বিধ্বংসী হামলামুখী ইসরায়েলের হাইফা, তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে রাতভর যৌথ বাহিনীর বোমাবর্ষণ। 45 দিনের যুদ্ধবিরতি চুক্তির শর্ত নিয়ে আলোচনা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভারতের কাছ থেকে পাইপলাইনে আরও ডিজেল আমদানি করতে চায় বাংলাদেশ। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভর্মার সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হয়েছে। আগামীকাল শুভেচ্ছা সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির। বিশ্লেষকদের ধারণা, এই সফরে জ্বালানি সংকট মোকাবেলা ছাড়াও অন্যান্য ইস্যুতে কথা বলবে ঢাকা ও দিল্লি। তারেক রহমানের সরকারের শপথের অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনী বার্তা দিচ্ছিল গলছে বরফ। 1.5 মাসে প্রতিবেশী দুদেশের অর্থনৈতিক সম্পর্কের মঙ্গাগাঙে ধীরে ধীরে বইছে স্রোতধারা। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন ভারতীয় হাইকমিশনার। স্পষ্ট করেন বাংলাদেশ নিয়ে দেশটির মনোভাব। পরে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন তারা। এটা পিপল টু পিপল যাতে হয়, তো দিস ইজ দি সম্পর্ক। এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই। উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস। তো আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়লগ থাকবে, তো অন সাম অফ দি চ্যালেঞ্জিং ইস্যুস উই মে বি এবল টু রিজলভ। বৈঠকে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত কথা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে। হাসিনার ব্যাপার তো জুডিশিয়াল প্রসেসে আছে, তার তো একটাই ফাঁসি হয়ে গেছে। তো ফাঁসি হইলে মানে এটা তো আইনি প্রক্রিয়ায় তো থাকবেই। শেখ হাসিনা এবং মানে আরও তো শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ক্রিমিনালরা আছে ওখানে, ওটা আমরা মানে বিভিন্ন জায়গায় পরিষ্কারভাবেই জানছি। আজকে মানে আমরা কোনো ডিটেলস ওইগুলো নিয়ে ডিসকাস করিনি। আজকের মূল ইয়েটা ছিল হাই কমিশনার কনগ্রাচুলেটরি কলন করছে, দ্যাটস ইট। ভারত বাংলাদেশের বড় প্রতিবেশী। 7 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যাচ্ছেন দিল্লি সফরে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক ছাড়াও কথা হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে। সফরটি তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। এতে জ্বালানি সহায়তার পাশাপাশি আলোচনা হতে পারে তিস্তা, সীমান্ত, গুজব ও অপতথ্যের প্রভাব নিয়ে। বিশ্বে যে টালমাটাল অবস্থা, সেই ক্ষেত্রে আসলে আঞ্চলিক সহযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য। ডিসেম্বর 2026-এ গঙ্গা চুক্তিটাও শেষ হয়ে যাওয়ার কথা। ফলে এই জায়গাতে বাংলাদেশের নেগোসিয়েশনটা, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে বাংলাদেশ ফার্স্ট নীতির ভিত্তিতে কতটুকু সমতার মাধ্যমে চুক্তি নবায়ন করা হবে, সেটারও একটা ফ্রেমওয়ার্ক এখানে তৈরি হতে পারে। ঠিকভাবে বাংলাদেশ ফার্স্টকে কিভাবে
সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারি এবং এখানে যাতে শুধুমাত্র যে বাংলাদেশের বেনিফিট তা না, উইন উইন সিচুয়েশনটা যাতে সবার জন্যই থাকে। এবছরই শেষ হচ্ছে দিল্লির সঙ্গে সম্পাদিত ৩০ বছরের গঙ্গা চুক্তি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সংকটের সুযোগে গ্রাহকের পকেট থেকে বাড়তি টাকা কেটে নিচ্ছে কিছু পেট্রোল পাম্প। রেশনিং পদ্ধতি চালু রাখলেও বাড়তি 1-150 টাকা দিলেই মিলছে বাড়তি তেল। আবার কারো কারো 2-3 লিটার তেল নিতেই ঘন্টা 4 মতো অপেক্ষা করতে হচ্ছে। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় দেয়া থাকে অকটেন নেই সাইনবোর্ড। জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এখন প্রায় নিত্যদিনের ঘটনা। কেউ জানে না কখন তেল মিলবে, আদৌ মিলবে কিনা। সরকার বলছে সংকট নেই, অন্যদিকে পাম্পে তেলের জন্য হাহাকার। আজকে আমি 2 ঘন্টার উপরে, 2.25 ঘন্টা, এখনো হয়তো আরো 15-20 মিনিট লাগবে, 2.5 ঘন্টা ধরেন। পাম্পে অ্যাভেলেবেল তেল নাই, এই কারণে দেয়নি, বলছে আজকে 11টার দিকে আসতে। আমি এই যে 4 ঘন্টার উপরে দাঁড়াইয়া 500 টাকার তেল পাইলাম। রাজধানীর বেশিরভাগ পাম্পই তেলের অভাবে বন্ধ থাকে। ডিপো থেকে আবার তেল আসলে দেয়া হয় রেশনিং করে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন সংকট আরও তীব্র করেছে প্যানিক বাইং। বেশিরভাগ মানুষের ট্যাঙ্ক ফুল, তাই এমন আছে ধরুন কেউ ট্যাঙ্কে 500 টাকা তেল যায় না। আগে তো আমাদের 60,000 লিটারের সাইজ ছিল, এখন আমরা পাইতেছি 27,000, 22,000। অভিযোগের সত্যতা মেলে তেলের জন্য অপেক্ষারত লাইনে। বাইকে 2-3 লিটার তেল থাকলেও ঠিকই লাইনে দাঁড়ানো অনেক বাইকার। আমার এখানে এখন সম্ভবত 1 লিটারের মতন আছে। আমি সেই গাজীপুর থেকে আসছি এখানে তেল। আমার অফিস এখানে দেখে সিরিয়াল ধরেছি প্রায় আপনার 6:30। আমার গাড়িতে 1 লিটারের একটু বেশি আছে, তবে আমি রাইড শেয়ারিং করি, তো সেক্ষেত্রে আমার আরেকটু তেল প্রয়োজন। কিছুটা আছে, 1-2 লিটারের মতো আছে। 2 দিন পর তেল নিলে হইতো না? ও তো ওনার এখন লাগবে তেল, ওনার অবস্থা খারাপ। তেল নিয়ে তেলেসমাতিও থেমে নেই ফিলিং স্টেশনে। কর্মচারীদের হাতে অতিরিক্ত 1-150 টাকা দিলেই মিলছে বাড়তি তেল। তেল নিচ্ছি 100 টাকা ঘুষ দেওয়া লাগছে। হিসাব করেন প্রতিটা বাইকে মনে করেন 100 করে নিলে কত টাকা পাইতেছে। যখন এদিকে আছেন লুকায় আছেন তখন ঠিকই 100 টাকা বেশি নিয়ে ফুল লোড দিচ্ছে, আর অথচ আমি আগে গেছি, আপনারা গেছেন আর দিচ্ছে না, তখন নাটক করতেছে 300 টাকার উপর দেবে না, 500 টাকার উপর দেবে না। হাজার হাজার লাইন থাকে, মানুষ অসহায়, 3-4 দিন অনেক সময় ঘুরেও তেল পায় না লাস্ট পর্যন্ত। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মতে দেশে আগামী 3 মাসের অকটেন পেট্রোলের মজুদ আছে। বিশ্বের অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও এখন পর্যন্ত সে পথে হাঁটেনি বাংলাদেশ। তবে কতক্ষণ এই সিদ্ধান্ত ধরে রাখা যাবে তা বলা কঠিন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। সংসদে শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে টপ 10-এ আছে এস আলম, সোনালী ট্রেডার্স, বেক্সিমকো, গ্লোবাল ট্রেডিং, চেমন ইস্পাত ও ইনফিনিট সিআর স্ট্রিপস। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকা। হাসনাত আবদুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। ব্যাংক থেকে ঋণ নিয়ে দীর্ঘ সময় ইচ্ছাকৃত টাকা ফেরত না দিলেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খেলাপি হিসেবে চিহ্নিত হন। তবে দেশের আর্থিক খাত এই ক্যান্সারে আক্রান্ত দীর্ঘদিন ধরে, যার পরিধি বাড়ে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে। অভিযোগ আছে কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল তদারকি ও রাজনৈতিক বিবেচনায় ঋণ লেনদেনের ফলে বেহাল দশা হয় ব্যাংকিং খাতের। ঋণের টাকার বড় অংশ পাচার হয় বিদেশে। ইসলাম খান। সোমবার এই ইস্যুতে সরগরম হয় সংসদ অধিবেশন। এই মুহূর্তে দেশে খেলাপি ঋণের পরিমাণ কত এবং তা আদায়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে অর্থমন্ত্রীকে লিখিত প্রশ্ন করেন এনসিপি নেতা ও এমপি হাসনাত আবদুল্লাহ। জবাবে শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেন অর্থমন্ত্রী। সেখানে সর্বোচ্চ 5টি কোম্পানির নাম এসেছে এস আলম গ্রুপের, 2টি প্রতিষ্ঠান বেক্সিমকোর আওতাধীন। আরও আছে সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং, চেমন ইস্পাত, ইনফিনিট সিআর স্ট্রিপস, কেয়া কসমেটিক্স, দেশবন্ধু সুগার মিলস, পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ ও জামালপুর, সিটিসেল, কর্ণফুলী ফুডস, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার ও রংধনু বিল্ডার্স। ধন্যবাদ। লক্ষ্মীপুর 1 আসন। একই প্রশ্ন তালিকায় হাসনাত আবদুল্লাহ জানতে চান বর্তমান সংসদ সদস্যদের ঋণ ও সেসব খেলাপি কিনা সে প্রসঙ্গে। লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান বর্তমান সংসদের এমপি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণ 11,117 কোটি টাকা। আদালতের নির্দেশনার পর যার প্রায় 3300 কোটি টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি। অর্থমন্ত্রী সংসদে জানান টাকা আদায়ে অর্থঋণ আদালতে বিচারক হিসেবে ব্যাংকার নিয়োগের প্রক্রিয়া চলছে। বেঁধে দেয়া হতে পারে ব্যক্তির ঋণ নেয়ার সর্বোচ্চ সীমাও। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিল 2026 সংসদে পাশ হয়েছে। এর ফলে নির্বাচন বন্ধ ও বাতিলে ক্ষমতা বেড়েছে নির্বাচন কমিশনের। ভোটে অনিয়মের প্রমাণ পেলে যে কোনো সময়ে তা বাতিল করতে পারবে ইসি। এছাড়া ফলাফল পরিবর্তন বা কারসাজি করা হলেও তা বাতিল ও স্থগিতের ক্ষমতা দেওয়া হয়েছে ইসিকে। গেল বছরের নভেম্বরে আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি হয়, পরে সংসদে তা উত্থাপন করা হয়। এর আগে
প্রশ্নোত্তরে পানি সম্পদ মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সংসদ সদস্য আক্তার হোসেন হাম নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারি কার্যক্রম জানতে চান। স্বাস্থ্যমন্ত্রী জানান, 12 লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে এবং 3 মে থেকে অবশিষ্ট সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হবে। 12 এপ্রিল হতে মাননীয় স্পিকার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এবং আগামী 3 মে হতে সারা দেশে অবশিষ্ট সিটি কর্পোরেশন ও জেলাগুলিতে আমরা এই জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি হামে আক্রান্ত এবং ঝুঁকিতে থাকা শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হচ্ছে গতকাল থেকে মাননীয় স্পিকার। ঋণের সুদ হার কমিয়ে আনার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সকালে গভর্নর মোস্তাকুর রহমানের সাথে বিসিসিআই প্রতিনিধি দলের বৈঠকে দাবি জানান তারা। এ সময় রফতানি উন্নয়ন তহবিলের পরিমাণ বাড়ানোর দাবিও জানান তারা। রিজার্ভ বৃদ্ধি সাপেক্ষে ইডিএফ বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আপাতত বিনিময় হার বাড়বে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা। জ্বালানি স্বল্পতা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার সহ নানামুখী সংকটে স্থবির বেসরকারি বিনিয়োগ। ঋণের প্রবৃদ্ধি নেমেছে তলানিতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন সংকটের আশঙ্কায় ব্যবসায়ী নেতারা। এমন বাস্তবতায় এফবিসিসিআইয়ের নেতৃত্বে গভর্নরের সাথে বৈঠক করেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। এ সময় ব্যবসা বাণিজ্যে নানামুখী সংকটের কথা জানিয়ে সহায়তা চান তারা। বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরিতে সুদহার কমিয়ে আনা সহ বেশ কিছু দাবি জানান ব্যবসায়ীরা। ব্যাংক রেট আছে, আপনার ইন্টারেস্ট রেট, সেটা কী করে আরও কমানো যায় এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের সাথে সেটা আরও কীভাবে স্থিতিশীল রাখা যায় এবং বাজারে ডলারের আপনার যে সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। ইনসেন্টিভের যে টাকাটা আমরা দীর্ঘদিন আটকে থাকি, এইটা বলা হয়েছে যে এটা প্রতি মাসে ক্লিয়ার করা এবং এটা উনিও উদ্যোগ নেবেন, এটা প্রতি মাসেরটা যাতে মাসে ক্লিয়ার করা যায়। সংকটকালীন সময়ে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা চান ব্যবসায়ী নেতারা। রপ্তানি উন্নয়ন তহবিল বাড়িয়ে দ্বিগুণ করার দাবিও জানান তারা। ইডিএফ ফান্ডটাকে বাড়াবার জন্য বলেছি এবং এটাকে ইমিডিয়েটলি এখন যেটা 2.5 বিলিয়ন আছে এটাকে 5 বিলিয়ন করার জন্য আমরা অনুরোধ করেছি এবং সেটা করার ওনারা পদক্ষেপ নেবেন। আরেকটা জিনিস আছে, আপনারা জানেন আমাদের সিঙ্গেল ফরওয়ার্ডস যেটা রেট আছে সেটা যাতে আরও বাড়ানো যায়। এখন আছে 15%, এটা আমরা 25% করার জন্য অনুরোধ জানিয়েছি। ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা সমাধানে আন্তরিক বাংলাদেশ ব্যাংক। রপ্তানি উন্নয়ন তহবিল বাড়ানোর বিষয়েও ইতিবাচক নিয়ন্ত্রক সংস্থা। ইডিএফটা এটা তো আসলে কোনো সার্কুলারের কোনো নির্দেশনার মাধ্যমে, এটা ইন্টারনাল অ্যাকচুয়ালি সিদ্ধান্ত। আমাদের যদি ডলারের যে এখন যে ধরনের পজিশন সেটা যদি আমরা কিছু আর একটু স্টেবল আমরা রাখতে পারি আরও কিছুদিন, যদি এটার উপর চাপটা কম আসে তাহলে আমরা ইডিএফটা ওখান থেকে আমরা ব্যবহার করতে পারবো এবং এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক পজিটিভ। বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত সরবরাহ থাকায় বিনিময় হার বাড়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে রাজশাহীর 2টি হাসপাতালে গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 4 মাস বয়সী এক শিশু। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেছে আরও একজন। সোমবার দুপুরে হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হামের উপসর্গের পাশাপাশি শিশুটির নিউমোনিয়া ছিল। তার নমুনা নিয়ে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সিলেটে এখন পর্যন্ত 80 জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 71 জন। এদিকে 3 মাসে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় 49 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 20 জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন 5 জন। ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও নতুন রোগী ভর্তি হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। আগামী 3 মে থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটছেন হাম আক্রান্ত রোগী, যাদের বেশিরভাগেরই ঠাঁই হচ্ছে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। গেল 24 ঘন্টায় এই হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও 52 জন। এখন পর্যন্ত চিকিৎসা নেওয়া 257 শিশুর মধ্যে 44 জন আছে আইসিইউতে। সব মিলিয়ে গেল 20 দিনে হাম সন্দেহে সারা দেশে আক্রান্ত 7,610 জন আর 117 জন মারা গেছে। তারা
আপন দুই বোন, একজনের বয়স 17 আর অন্যজনের 13। 2 সপ্তাহের অসুস্থতায় বসে থাকার শক্তিটুকুও হারিয়েছে। হামের উপসর্গ নিয়ে 3-4টা হাসপাতাল ঘুরে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হলো নরসিংদীর এই সহোদরা। হামটা হলে আচ্ছা 3 দিন ধরে এটা হাম বলে আমরা প্রথম মনে করছি এটা ওই যে আপনার ইয়ে হয় না যে টাটস হয় না, ওই যে শরীরে এক ধরনের অ্যালার্জি জাতীয়, ওইটা মনে করছিলাম। পরে দেখি যে না, ওনারা বললো যে না এটা হাম। এই হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছে 250-রও বেশি রোগী। হাম ছাড়া অন্য রোগের চিকিৎসা আপাতত বন্ধ। দেশ জুড়ে হাম রোগের প্রাদুর্ভাবের কারণে এমন সিদ্ধান্ত। বাচ্চা আপনার ইয়ে আছে, খাম, ডাক্তার বললো খাম আছে, ঠান্ডা, কাশ, নিউমোনিয়া। আমার ওই বাচ্চা সুস্থ হয়েছে, বড় বাচ্চা সুস্থ হয়েছে। আমার অবস্থাটা একটু খারাপ, জ্বর এখনো ছাড়তেছে না। আজকে 6-7 দিন হয়ে গেছে জ্বর। হামে আক্রান্ত শিশুদের অনেকেই ভুগছে তীব্র শ্বাসকষ্টে। নেবুলাইজার দিয়ে তাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করছেন অভিভাবকরা। মিটপুর হাসপাতালে দেখাইছি 3-4 বার, মানে আমি বুঝছি প্রথম জ্বর উঠছে, তো দেখাইছি কইতাম ভর্তি রাখেন আমার বাচ্চার জ্বর কমে না। পরে কালকে আবার লেগে গেছি, পরে দেখাইছি, কইছি এই হাসপাতালে নিয়ে 8 মাস পর্যন্ত আমি টিকা দিছিলাম। 9 মাসের সময় আসলে আমার মনেও ছিল না, আর 9 মাসের টাইমে কিন্তু ওর একটু জ্বর আসছিল ওই দিন। ডাক্তার মোটামুটি চিকিৎসা ভালো দেখেন বা ভালো ঔষধ অথবা চিকিৎসা ব্যবস্থা ভালো কিছু সাজেস্ট করলেও ওই যে নার্স কম থাকার কারণে যথাযথভাবে এগুলো পূর্ণ হচ্ছে না আর কি চিকিৎসাগুলো। চিকিৎসকরা জানান, রোগীদের মধ্যে 3 থেকে 6 মাস বয়সী শিশুর সংখ্যাই বেশি। হামের উপসর্গ দেখা দেয়া মাত্রই হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তারা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন শিশুদের মধ্যে 6 মাসের কম বয়সীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। বেসরকারি হাসপাতালগুলিতেও একই চিত্র। চিকিৎসকরা বলছেন এর মূল কারণ উদ্ঘাটনে কাজ চলছে। হার্ড ইমিউনিটির হার নেমে যাওয়ার পাশাপাশি এটি ভাইরাসের নতুন কোনো ভ্যারিয়েন্ট কিনা সেই বিষয়টিও বিবেচনায় রাখছেন তারা। হাসপাতালের তথ্য বলছে হাম সন্দেহে ভর্তিকৃত মোট রোগীর 70%ই চাঁপাইনবাবগঞ্জ জেলার। প্রথম শুরুটা হয় জ্বর আর শ্বাসকষ্ট দিয়ে। এই উপসর্গ চলে 1 সপ্তাহ থেকে 1.5 মাস পর্যন্ত। এর মাঝেই কোনো এক সময় শরীরে লালচে র্যাশের মতো দেখা দেয়। কিছুতেই পরিস্থিতির উন্নতি না ঘটলে সেই শিশুদের হাম সন্দেহে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। শ্বাসকষ্টের সমস্যা আর আপনার হলো কাশি, গায়ে জ্বরই ছুটছে না। গায়ে তো দাগ হচ্ছে, প্রথমে জ্বর আসছে, 2-3 দিন জ্বর থাকছে, জ্বরের মধ্যে বাচ্চারা চোখ বন্ধ করে থাকছে, চোখে ময়লা বাহির হচ্ছে, তারপরে ঘামাচির মতো কারো বাহির হচ্ছে, কারো একটু বড় বাহির হচ্ছে। খাইতে পারতো না, আর খাইতে খাইতে আপনার কাশি শুরু হয়ে যেত। কোনো কোনো ক্ষেত্রে হাসপাতালে ভর্তির পর শিশুদের শরীরে হামের লক্ষণ দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন অধিকাংশ ক্ষেত্রেই জ্বর ও শ্বাসকষ্টের গোড়াতেই চিকিৎসা শুরু না করায় হাসপাতালে শিশু আসছে জটিল পরিস্থিতি নিয়ে। আমরা জনবল সংযুক্ত করেছি, আইসিইউ শয্যা বৃদ্ধি করেছি, হাম আইসোলেশন ওয়ার্ড, হাম আইসোলেশন কর্নার, এবং একই সাথে আমরা কিন্তু অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে অন্যান্য যা লজিস্টিক সাপোর্ট প্রয়োজন তা আগের থেকে বৃদ্ধি করেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম সন্দেহে মোট ভর্তিকৃত রোগীর মধ্যে সবচেয়ে বেশি এসেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। মোট রোগীর প্রায় 10% মারা গেছে। বেসরকারি হাসপাতালগুলোতেও চিত্রটি কাছাকাছি। মৃতদের সিংহভাগের বয়স 6 মাসের কম। অন্যদিকে শিশুদের পাশাপাশি রামেক হাসপাতালে এ পর্যন্ত মোট 7 জন প্রাপ্তবয়স্করা চিকিৎসা নিয়েছেন। এদের 6 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসাধীন রয়েছেন 1 জন। চিকিৎসকরা বলছেন শিশুদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর হারের কারণ নির্ণয়ে কাজ চলছে। হার্ড ইমিউনিটির হার কমে যাওয়া একটি সম্ভাব্য কারণ হতে পারে। এর বাইরে অন্য কোনো ভাইরাসের সংক্রমণ হচ্ছে কিনা অথবা পুরনো ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে শিশুরা আক্রান্ত হচ্ছে কিনা সেটিও গবেষণার প্রয়োজন বলে মনে করছেন তারা। এই বড় একটি অংশ যে মৃত্যুবরণ করছে, 42 জন আমরা বলছি সাসপেক্টেড হামে, কিন্তু তাদের হামের কোনো জীবন পাওয়া যায় নাই। তাহলে তারা কেন মারা গেল এটা নিয়ে গবেষণা প্রয়োজন। এটি হামেরই অন্য কোনো ভ্যারিয়েন্ট কিনা বা অন্য কোনো ভাইরাস, কোভিড বা সমসাময়িক যে ভাইরাসগুলো রয়েছে সেই ধরনের কোনো কিছু কিনা সেটা নিয়ে আমাদের আসলে গবেষণা প্রয়োজন। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী আগের 24 ঘন্টায় রাজশাহীতে হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 4 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে রামেক হাসপাতালে 2 জন, বাকি 2 জন 2 বেসরকারি হাসপাতালে। জারিন অর্নি, যমুনা নিউজ।
আওয়ামী লীগ আমলের ও বিগত অন্তর্বর্তী সরকারের সময়ের 1300 প্রকল্পের যৌক্তিকতা মূল্যায়ন করবে সরকার। এই জন্য অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার 19টি প্রকল্প উপস্থাপন করা হলেও বর্তমান সরকারের প্রথম একনেকে অনুমোদন দেওয়া হলো 5টির। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 483 কোটি 43 লাখ টাকা। রীতি ভেঙে পরিকল্পনা কমিশনের পরিবর্তে প্রথমবারের মতো সচিবালয়ে একনেক কমিটির বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের প্রথম একনেকে উপস্থাপন করা হয় 19টি প্রকল্প, যার বেশিরভাগই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া। দু একটি নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। প্রায় 2.5 ঘন্টার বৈঠকে 19টি প্রকল্পের মধ্যে মাত্র 7টি পর্যালোচনা করা হয়। এর মধ্যে 5টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে, বিবেচনায় রাখা হয়েছে 2টি। অর্থমন্ত্রী জানান, এসব প্রকল্পের অনেকগুলোই অপ্রয়োজনীয়। অনুমোদনের ক্ষেত্রে যৌক্তিকতা বিবেচনায় নেওয়া হয়েছে। যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে, এই বিবেচনায় কিছু কিছু রেফার করা হয়েছে, কিছু পাস হয়েছে। আর যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের কিছু করার নেই পাশ করা ছাড়া। তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলি। একটা স্পেসিফিক প্রকল্প গোপালগঞ্জ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল, এই প্রকল্পটা তো শেষই হয়ে গেছে, এটা তো পাশ করা ছাড়া উপায় নাই। তো এটা আমরা বলেছি একটু ইনভেস্টিগেট করে রিপোর্ট দেওয়ার জন্য। এদিকে বিগত আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের সময়ের 1300-র বেশি প্রকল্প পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে একনেক। এজন্য প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটি এই যে 1300-র অধিক প্রকল্পগুলো পর্যালোচনা করবে, পর্যালোচনা করে দেখবে যে এগুলোর আসলে যৌক্তিকীকরণ আছে কিনা। আমরা লক্ষ্য করেছি যে অধিকাংশ প্রকল্পই রাজনৈতিক বিবেচনায় গৃহীত হয়েছে, সেখানে না ছিল স্বচ্ছতা, না ছিল জবাবদিহিতা। এ কমিটির মূল্যায়নের পর পুরনো প্রকল্পগুলো শেষ করা হবে। এরপরেই বিএনপির ইস্তেহারের সাথে সামঞ্জস্য রেখে গ্রহণ করা হবে নতুন প্রকল্প, জানিয়েছেন অর্থমন্ত্রী। এগুলোর ক্লিনিং প্রসেস শেষ করে ক্রমান্বয়ে আমরা যত দ্রুত সম্ভব বিগত দিনের যে প্রকল্প এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে। আমাদের যে জনগণের কাছে যে আমাদের দলের যে ম্যানিফেস্টো, ওগুলোকে ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে আমরা যাতে জনগণের কাজে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারি। সোমবারের একনেকে উত্থাপিত বাকি প্রকল্পগুলো নিয়ে আগামী সপ্তাহের একনেকে পর্যালোচনা করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল হবে আগামী 8 এপ্রিল। ভোট গ্রহণ 12 মে। সকালে ইসিতে বৈঠক শেষে এমনটি জানান সচিব আক্তার আহমেদ। বলেন, এই নির্বাচনে বিএনপি জোট 36টি, 13টি জামায়াত জোট ও স্বতন্ত্রের জন্য একটি আসন বরাদ্দ রাখা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম থাকছে না বলেও জানান ইসি সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন এবং আরও বেশ কিছু ইস্যু নিয়ে সভা করে নির্বাচন কমিশন, যেখানে 5টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। সভা শেষে ব্রিফিংয়ে ইসি সচিব জানান, কমিশনের বৈঠকে সংরক্ষিত নারী আসনের নির্বাচন ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। 8 এপ্রিল তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি। মে মাসের 12 তারিখে ভোট মহিলা সংরক্ষিত মহিলা আসনের। বিএনপি জোট হচ্ছে 36টা, 13টা হচ্ছে বোধহয় জামাতের এটা, আর একটা স্বতন্ত্র একটা। এছাড়া 9 এপ্রিল শেরপুর ও বগুড়ায় অনুষ্ঠিতব্য 2 উপনির্বাচন নিয়ে কথা বলেন সচিব। জানান, এই উপনির্বাচন জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে। শেরপুরে হচ্ছে আমাদের 129টা কেন্দ্র, দ্যাট ইনক্লুডস আপনার ওসিবি আইসিবি 128 + 1, আর বগুড়াতে হচ্ছে 151টা, 150টা, আর একটা হচ্ছে আপনার ওসিবি আইসিবি। ইসি সচিব জানান, এ পর্যন্ত 50টি নির্বাচনী মামলা হয়েছে। নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন দিতে প্রার্থীদের আবেদনের ভিত্তিতে 1 মাস সময়সীমা বাড়ানো হয়েছে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনে ইভিএম ব্যবহার করা হবে কিনা কমিশনের নীতিগত সিদ্ধান্ত না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশের নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলনেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, অতীতের মতো প্রয়োজনে আবারও মূল্য দেব, তবুও ফ্যাসিবাদকে আর ফিরতে দেওয়া হবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাকপার 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি। অংশ নেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আর বিশিষ্টজনেরা। জুলাইয়ের যারা গণ অভ্যুত্থানের ভাই বোনেরা। আলোচনায় বক্তারা অভিযোগ করেন, আইনের দোহাই দিয়ে জুলাইকে অস্বীকারের পায়তারা করছে সরকার। 50% ভোটের মালিক হয়ে 70% গণভোটের রায়কে আপনি অস্বীকার করেন কোন দুঃসাহসে, কোন বেঈমানি করে, কোন মুনাফিকি করে বাংলার মানুষ মেনে নেবে না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে, তবে যে কোনো মূল্যেই তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেই দিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয় ফ্যাসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার রক্ষায় দৃঢ় অবস্থান তুলে ধরেন বিরোধী দলীয় নেতা। আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ সময় জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। সংসদে যখন সরকারি দলের মন্ত্রীরা কথা বলেন, এমপিরা কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে এখন দুধের নহর নয়, তরল সোনার নহর এখন বয়ে যাচ্ছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রয়োজনীয় সংস্কার থেকে পিছিয়ে যায়, তবে জুলাইয়ের মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু করা হবে বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দুপুরে রাজধানী কারণ বাজারে বিডিএল ভবনে ভয়েস অব রিফর্ম আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। এই আলোচনায় যোগ দেন রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ স্থগিত ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশ বাতিল ইস্যুতে সরকারের সমালোচনা করেন বক্তারা। তারা হুঁশিয়ারি দেন বিচার বিভাগের স্বাধীনতায় কোনো ছাড় না দেয়ার। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখার আহ্বান জানান বিশিষ্টজনেরা। 2024 সালে এপ্রিল মাসে যে জিনিসটা জাতির জন্য প্রয়োগযোগ্য, বাস্তবায়নযোগ্য, সেটা 2026 সালে সংখ্যাগরিষ্ঠতার একটা ব্যাকআপ থাকার কারণে সেটা এখন জাতির জন্য কিন্তু অথবা নতুবা হচ্ছে বেড়াজালে এখন বন্দী হয়ে গিয়েছে। বিচার বিভাগের 3টি অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা বাতিলের খাতায় ফেলে দিয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা জানান তিনি। বলেন, স্থানীয় সরকার সংক্রান্ত 4টি সংশোধনের অধ্যাদেশেও প্রশাসনিক নিয়ন্ত্রণের দুর্বলতা আছে। টিআইবি মনে করে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025-এর পুনর্মূল্যায়ন সংশোধন করে জরুরি ভিত্তিতে তা আইনে রূপান্তর করা উচিত। অন্তর্বর্তী সরকার প্রণীত 133টি অধ্যাদেশের মধ্যে 98টিকে আইনে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও টিআইবি বলছে, আইনে পরিণত হতে যাওয়া 98 অধ্যাদেশের অনেকগুলোকে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে। সরকার বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে সত্যিকার অর্থে কতটুকু কমিটমেন্ট আছে, এই প্রশ্নটা উত্থাপিত হওয়াটা যৌক্তিক। এই 3টি অধ্যাদেশের ক্ষেত্রে সরকার সরাসরি কোনো টাইমলাইনও ঠিক করেনি, যেগুলো অন্য ক্ষেত্রে হয়েছে, যেটি উদ্বেগজনক, বা ভবিষ্যতে করা হবে, কিভাবে করা হবে ইত্যাদির কোনো ইঙ্গিত আমরা এখন পর্যন্ত পাইনি। নতুন মোড় নিল কুমিল্লার তনু হত্যা মামলা। 10 বছর পর সন্দেহভাজন 3 জনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুল হক এই নির্দেশ দেন। আইনজীবীরা জানান, মামলার তদন্তের অগ্রগতি জানতে সম্প্রতি কুমিল্লার সংশ্লিষ্ট আদালত থেকে পিবিআইকে চিঠি দেওয়া হয়। সকালে তদন্ত কর্মকর্তা আদালতে লিখিত প্রতিবেদন দেন। এতে বিচারক সন্দেহভাজন 3 জনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দেন। তদন্তকারী পিবিআই কর্মকর্তা বলেন, আগেই তনুর ব্যবহৃত কাপড় থেকে 3 ব্যক্তির ডিএনএ প্রোফাইল করা হয়েছিল, পরে সেগুলো আর ম্যাচিং করা হয়নি। এরই মধ্যে ওই 3 ব্যক্তি সেনাবাহিনী থেকে অবসরে গিয়েছেন। এর আগে 2016 সালের 20 মার্চ কুমিল্লার সেনানিবাসের ভেতর টিউশনি করাতে গিয়ে নিখোঁজ হন তনু। অনেক খোঁজাখুঁজির পর সেনানিবাসের পাশে একটি জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় তনুর বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ সময় তদন্ত করেও কোনো রহস্য বের করতে পারেনি পুলিশ।
ফৌজদারি মামলায় 180 দিনের নিষ্পত্তি হওয়ার কথা, কিন্তু সে জায়গায় তদন্ত রিপোর্টটাই আসে আজকে 10 বছর। তাহলে আমরা এই যে জনগণ, এই যে তারা যে ভুক্তভোগী, তারা যে ভিকটিম, তারা তাহলে আইনের প্রতিকারটা কোথায় পাবে? এই ছবি নিয়ে আজ 10টা বছর আমি ঘুরতেছি আদালতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়াত, আমি কোনখানে গেলে বিচার পাবো? কেউ আমার বিচারটা করেও না, দেখেও না। বাংলাদেশ যুক্তরাজ্য বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে কার্যক্রম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। 3 দিনের সফরে এসে যমুনা টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন বাণিজ্য দূত। দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রতিযোগিতামূলক বাজারে এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। সকালে গাজীপুরে ইউনিক গ্লোরি সাইকেল কম্পোনেন্টস লিমিটেড কারখানা পরিদর্শন করেন বাণিজ্য দূত। প্রতিষ্ঠানটি ঘুরে দেখে বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। এটি যুক্তরাজ্যের বাজারে সাইকেলের যন্ত্রাংশ সরবরাহকারী অন্যতম শীর্ষ বাংলাদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান। আমরা যেহেতু ইউকেতে এক্সপোর্ট করি, আমাদের কোনো ব্যারিয়ার্স আছে কিনা এবং আমরা কিভাবে এক্সপোর্ট করে আমরা কোনো ডিফিকাল্টিস ফেস করতেছি কিনা উনি এগুলি সরাসরি দেখে উনি চেষ্টা করবে এগুলি কোনোভাবে সমাধান করা যায় কিনা। ওনারা আমাদের 2টা বাইক রাইড করেছে, এখানে বাইক করে দেখেছে তারা, এবং দেখতে পারছে যে এটার গুণগত মান এবং সব কিছুই খুব ভালো ছিল এবং তারা খুব আনন্দিত হয়েছে এটা দেখে। বাংলাদেশ যুক্তরাজ্য বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করতে এই সফর গুরুত্বপূর্ণ বলছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার। সফরে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বিমান চলাচল এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা কার্যক্রম নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে যৌথ প্রবৃদ্ধি ও সমৃদ্ধি। 1 বছরে ব্যারোনেস উইন্টারটনের 3য় সফর আমাদের এই অঙ্গীকারের গুরুত্বই তুলে ধরেছে। বাংলাদেশ যখন নতুন এক সম্ভাবনাময় অধ্যায়ে প্রবেশ করছে, তখন এই সফর আমাদের অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে বলে আমি মনে করি। বাংলাদেশ বর্তমানে যুক্তরাজ্যের শুল্কমুক্ত সুবিধার সবচেয়ে বড় উপকারভোগী। প্রতিযোগিতামূলক দামে উচ্চমানের পণ্য যুক্তরাজ্যে সরবরাহ ও দেশীয় কর্মসংস্থানে এই কার্যক্রম অবদান রাখছে বলে জানান সফররত বাণিজ্য দূত। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং আমাদের দুই দেশই বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উপকৃত হচ্ছে। আমি সরকার, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে এমন নতুন সুযোগ খুঁজে বের করতে আগ্রহী যা উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধিকে এগিয়ে নেবে। যুক্তরাজ্য বাংলাদেশি পণ্যের অন্যতম বৃহৎ রফতানি বাজার এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার। এই সফর বাংলাদেশের একটি বহুমুখী, স্থিতিশীল এবং উচ্চমূল্য সংযোজন ভিত্তিক অর্থনীতিতে ভূমিকা রাখবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় সাংবাদিকতা পেশা ঝুঁকির মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ। এ নিয়ে হতাশা ব্যক্ত করে তিনি বলেন, পরিবর্তনের সুযোগ হাতছাড়া হয়েছে। সকালে ডেইলি স্টার ভবনে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার নিয়ে আয়োজিত পলিসি ডায়ালগে এসব কথা জানান তিনি। এ সময় বক্তারা বলেন, 6 বছরের মধ্যে বাংলাদেশে এআই একটা টুলস হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার বিষয়ে আলোচনার আয়োজন করে দ্য ডেইলি স্টারে। এতে যোগ দিয়ে সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন বক্তারা। রেগুলেশনটা কোন টেকনোলজি অথবা কোন টুল ব্যবহার করব সেই এন্ডে হওয়া উচিত না, হওয়া উচিত আমি কি প্রডিউস করছি সেইখানে। এখানে একটা ইনভেস্টমেন্ট, বিগ একটা ইনভেস্টমেন্ট আমাদের দরকার। এই ট্রেনিং আমাদের এই জিনিসগুলো যদি না হয় আমরা একটা ডিজাস্টারের মধ্যে পড়ে যাব। একাডেমিক পর্যায়ে শেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে প্রম্পটিং। এআই এক ধরনের কিন্তু ডাইভারজেন্স তৈরি করছে উইদিন দ্য পপুলেশন, উইদিন দ্য কান্ট্রিজ, উইদিন দ্য গ্লোবাল স্ফিয়ার। আসলে সেটা খুব ইম্পর্টেন্ট যে আমরা আসলে এই যে ডাইভারজেন্সটা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে এআইকে ইউজ করব। এআই ইউজটা আমার মনে হয় আগামী 5-6 বছরের মধ্যে বাংলাদেশে একটা অবভিয়াস টুলস হবে গণমাধ্যমে। তো সেক্ষেত্রে এটার যে খুব গুড ইউজ হবে এটা আমি খুব আশাবাদী না। বাট ইন্ডিভিজুয়ালি যদি হাউসগুলো এই অ্যাওয়ারনেসটা না গ্রো করে, আমার মনে হয় না বাইরে থেকে এসে কেউ কিছু ভালো কিছু করে দেবেন।
ইথিক্সের জায়গায় মিডিয়া সেলফ রেগুলেশন অবভিয়াসলি MRDI খুব স্ট্রংলি মিডিয়া সেলফ রেগুলেশনের কথা বলে। আমি জানি না এডিটার্স কাউন্সিল যে তাদের ইথিক্সের গাইডলাইন তৈরি করার কাজ করবেন বলেছিলেন গত বছর, সেটা কোথায় আছে। অবশ্যই সেটা নিয়ে কাজ করার সময় এখানে অ্যাকোমোডেটেড হওয়া উচিত এই জায়গাটায়, ওভারঅল একটা ইথিক্যাল গাইডলাইনের মধ্যে। আমরা এত বেশি পিছিয়ে আছি এআই ব্যবহারের দিক থেকে, বিশেষ করে আমরা এখনো ট্রান্সলেশন, এখনো আমরা হেডিংটা ঠিক হলো কিনা, আমরা এখনো এগুলোর মধ্যে আছি। ইউনেস্কোর বাংলাদেশ প্রধান সুজান বিজ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা পেশাগত কাজে সহযোগী হলেও তার উপর অতি নির্ভরশীলতা ক্ষতিকর। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের পেশাগত কাজে সহযোগী হলেও তার উপর নির্ভরশীলতা ক্ষতিকর। কেবল সাংবাদিক নয়, বরং বর্তমানে সকল পেশাতেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব রয়েছে। গণমাধ্যমের তথ্য বিশ্লেষণে এআই এর ব্যবহার, এর দক্ষতা ও বিশ্বাসযোগ্যতার বিভিন্ন দিক উঠে আসে এই ডায়ালগে। সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় সাংবাদিকতার নৈতিকতা ঝুঁকির মধ্যে পড়েছে। খুবই দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে আমরা একটা সংস্কার কমিশন, গণমাধ্যমের সেই সংস্কার কমিশন থেকে একটা প্রতিবেদন তৈরি করেছি। আমরা এই শিল্পের সংকটের উৎসগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি, চিহ্নিত করতে পেরেছি, কিন্তু কোনো পরিবর্তন কিন্তু আসলো না, পরিবর্তন করা গেল না। ইটস এ লস্ট অপরচুনিটি, একটা সুযোগ আমরা হারিয়েছি। সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও দায়বদ্ধতা নিশ্চিতে নীতিমালা প্রণয়নের উপর জোর দেন বক্তারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আগামী বছর কর্পোরেট ট্যাক্স রিটার্ন পুরোপুরি অনলাইনে চলে আসবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের বিআরএ চেয়ারম্যান আব্দুর রহমান খান। কর হয়রানি কমাতে নানান উদ্যোগের কথাও জানান তিনি। রাজধানী আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকির সাথে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় ফিকির পক্ষ থেকে বিনিয়োগ বান্ধব কর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে উৎস করের হার কমানো সহ বিনিয়োগ ও প্রবৃদ্ধি ধরে রাখতে রাজস্ব আদায় বাড়াতে একটি যৌক্তিক ও কার্যকর কর কাঠামো নির্ধারণের আহ্বান জানান ফিকির সভাপতি রূপালী চৌধুরী। আমাদেরকে যখন বলা হয় যে এই বছর এক্সট্রা বার্ডেন হচ্ছে 3 লাখ কোটি টাকা, এখন এই 3 লাখ কোটি টাকা কোথা থেকে আনতে হবে, ইউ ডু ইট। প্রবলেমটা হয় এই জায়গায়। তো এখানে আপনাদের ওইদিকেও আমাদের খেয়াল রাখা লাগবে। আমরা বলার চেষ্টা করছি, কিন্তু বাস্তবতা হলো আমাদের কোনো মিনিস্ট্রি যখন বাজেট এক্সপেন্ডিচার বাজেট তারা সাবমিট করে, কেউ কিন্তু বাজেট কমায় না। আরও বিধ্বংসী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরান জুড়ে বাড়িয়েছে হামলার তীব্রতা। একদিনে প্রাণহানির শিকার কমপক্ষে 34 জন। ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত তেহরান। কেবল রাজধানীতেই নিহতের সংখ্যা 23, আহত শতাধিক মানুষ। আবারও হামলার শিকার হয়েছে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। দফায় দফায় বিস্ফোরণে কাঁপছে তেহরান। পূর্ব, পশ্চিম, দক্ষিণ শহরের বিভিন্ন অংশে একযোগে বোমা ফেলছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। একদিনে ব্যাপক রক্তপাতের শিকার ইরানের রাজধানী। আবারও হামলার টার্গেট হয়েছে দেশটির অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান শারিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি। ক্যাম্পাস জুড়ে চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ। হামলার শিকার পার্শ্ববর্তী গ্যাস স্থাপনাও। রাজধানীর বাইরে আগ্রাসনের শিকার আরও কয়েকটি শহর। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কারাস, শিরাজ, ইস্পাহান এবং বুশেহারেও। কোম ও বাহারেস্তানেও হতাহতের খবর পাওয়া গেছে। মধ্যাঞ্চলে হামলায় নিহত হয়েছে এয়ার ডিফেন্স একাডেমির কমান্ডার মাসুদ জেয়ার। যৌথ বাহিনীর হামলায় তৃতীয়বারের মতন আক্রান্ত আহওয়াজ শহীদ সোলাইমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। টার্গেট করা হচ্ছে বিদ্যুৎ স্থাপনা, জ্বালানি প্লান্ট ও পানি শোধনাগার। সৌদি আরব জানিয়েছে আকাশে 2টি ড্রোন ভূপাতিত করেছে তারা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। সম্ভাব্য 45 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি শর্তাবলী নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনা করেছে মধ্যস্থতাকারীরা। প্রস্তাবের শর্ত দুই পক্ষের হাতেই পৌঁছেছে বলেই জানানো হয়। রোববার এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের সূত্রে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। বলা হয় 2 ধাপের যুদ্ধবিরতি কাঠামো নিয়ে আলোচনা চলছে। সাময়িক এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে উন্মুক্ত হতে পারে স্থায়ী যুদ্ধবন্ধের পথ। হরমুজ প্রণালী খুলে দেয়া, ইরানের পরমাণু কর্মসূচির মতো
স্পর্শকাতর বিষয়গুলো আলোচনা হতে পারে দ্বিতীয় ধাপে। মধ্যস্থতাকারীদের মধ্যে রয়েছে পাকিস্তান, মিশর ও তুরস্কের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে সরাসরি যোগাযোগ করছেন তারা। এ ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।